হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা ক্লাউড নোম্যাড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। যার ছবি এতদিন শুধু বইয়ের পাতায় বা পর্দায় দেখেছি, আজ সেই স্থাপত্য দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে, নীরব অথচ কত কিছু যেন বলে যাচ্ছে, যেন ইতিহাস নিজে এসে দাঁড়িয়েছে পাথরের রূপ নিয়ে। প্রথম দেখায় মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতির জন্ম নিল। এই বিশাল কাঠামোর প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ সাক্ষী হাজারো যুদ্ধের, গ্ল্যাডিয়েটরের রক্ত, সম্রাটের নির্দেশ আর দর্শকদের উল্লাসের। মনে হলো আমি আর ইতিহাসের মাঝখানে কোনো দূরত্ব নেই। সত্যিই আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে এই প্রাচীন রোমান সভ্যতার সঙ্গে মুখোমুখি আলাপ হবে আজকে। কলোসিয়ামের গেট পার হওয়ার মুহূর্তটাই যেন সময়ের এক দরজা খুলে যাওয়া। আধুনিক রোমের কোলাহল থেকে হঠাৎ করেই প্রবেশ করলাম এক প্রাচীন সভ্যতার নিঃশব্দ জগতে। শতাব্দী প্রাচীন পাথরের দেওয়াল ছুঁয়ে মনে হলো আমি আর ইতিহাসের মাঝে কোনো ফারাক নেই। বিশ্বের সর্ববৃহৎ প্রাচীন অ্যাম্ফিথিয়ার হল কলোসিয়াম। এই স্থাপনাটির সবচেয়ে বিস্ময়কর দিক ছিল এর আর্কিটেকচার। প্রায় 50,000 থেকে 80,000 দর্শক পর্যন্ত এর ধারণ ক্ষমতা ছিল। এটি নির্মাণে ব্যবহৃত হয়েছিল চুনাপাথর, টুফা, ইট, কংক্রিট প্রভৃতি। 4টি স্তরে বিভক্ত এই কাঠামোতে গ্রিক এবং রোমান ধাঁচের বিভিন্ন স্তম্ভ ব্যবহৃত হয়েছে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোম একটি বিস্তৃত সাম্রাজ্যে পরিণত হয়। জনগণকে প্রভাবিত করার জন্য সম্রাটরা নানা বিনোদনের ব্যবস্থা করতেন। এর মধ্যে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ, জনসভা, বন্যপ্রাণীর প্রদর্শনী ও মৃত্যুদণ্ড ছিল অন্যতম। এমন এক সময় খ্রিস্টীয় 70 সালের দিকে সম্রাট ভ্যাপসিয়ানের কলোসিয়ামের নির্মাণ শুরু করেন। এটি শেষ হয় তার ছেলে টাইটাসের আমলে 80 খ্রিস্টাব্দে। চোখের সামনে যখন বিশাল অ্যারিনাটি প্রথম ফুটে উঠল, বুকের ভিতরটা যেন কেমন করে উঠল। এখানেই একদিন হাজারো গ্ল্যাডিয়েটরের রক্ত ঝরেছিল। দর্শকদের উল্লাসে মুখর ছিল চারপাশ। সেই প্রাচীন গর্জন যেন এখনো বাতাসে মিশে আছে। কলোসিয়ামের সবচেয়ে কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ অংশটি হল অ্যারিনা। এটিই ছিল সেই স্থান যেখানে প্রাচীন রোমান সভ্যতার সবচেয়ে আলোচিত এবং রোমাঞ্চকর দৃশ্যগুলো মঞ্চস্থ হতো। গ্ল্যাডিয়েটরদের লড়াই, বন্যপ্রাণীদের সাথে মানুষের যুদ্ধ এবং নানা ধরনের জন উপলক্ষ নাটকীয় প্রদর্শনী। অ্যারিনা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হ্যারিনা থেকে, যার অর্থ হলো বালি। কারণ এই মঞ্চে পাথরের উপর বালি ছড়িয়ে রাখা হতো যাতে রক্ত শোষিত হয় এবং পরিষ্কার করা সহজ হয়। এর মূল উদ্দেশ্য ছিল রোমান জনগণকে বিনোদন দেওয়া, কিন্তু এই বিনোদনের পেছনে ছিল ভয়ানক সহিংসতা। বর্তমানে অ্যারিনার মূল কাঠামোটি আর নেই, তবে 2021 সালে আংশিক কাঠের মঞ্চ পুনর্নির্মাণ করে তা দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে, যেন তারা বুঝতে পারেন সেই সময় কেমন দেখাতো আসল অ্যারিনাটি। গ্ল্যাডিয়েটররা ছিল প্রশিক্ষিত যোদ্ধা যারা কলোসিয়ামে রক্তাক্ত যুদ্ধে লিপ্ত হতো। এরা ছিল ক্রীতদাস, যুদ্ধবন্দী বা কখনো স্বেচ্ছায় অংশগ্রহণকারী নাগরিক। দর্শকরা যুদ্ধের মৃত্যুকে উপভোগ করত বিনোদনের অংশ হিসাবে। প্রাচীন রোমে বন্যজন্তুর বিরুদ্ধেও যুদ্ধ একটি ছিল বিশেষ জনপ্রিয় অনুষ্ঠান। আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে আনা হতো সিংহ, হাতি, চিতা, ভাল্লুক, হিপোপটেমাস প্রভৃতি প্রাণী। এগুলোকে গ্ল্যাডিয়েটরের সঙ্গে বা একে অপরের বিরুদ্ধে লড়তে ছাড়া হতো। প্রথম দিকে কলোসিয়ামে জল ভর্তি করে ক্ষুদ্র নৌযুদ্ধের অনুকরণে লড়াই দেখানো হতো, যদিও পরবর্তী সংস্করণে এই প্রথা বন্ধ হয়ে যায়, কারণ হাইপোজিয়াম স্থাপনের পর জলাধার তৈরি অসম্ভব হয়ে পড়ে। কলোসিয়ামে প্রবেশপথ ছিল প্রায় 80টির মতো।
তার মধ্যে একটি ছিল সম্রাটের জন্য নির্ধারিত। দর্শকদের বসার স্থানও শ্রেণীভেদে ভাগ করা ছিল। সামনের সারিতে বসত সেনেটর, প্যাট্রিসিয়ান ও অভিজাত শ্রেণী। পেছনের সারি ছিল সাধারণ নাগরিক ও দাসদের জন্য। প্রচলিত ছিল অপরাধীদের জনসমক্ষে বন্য জন্তুর কাছে ছেড়ে দেওয়া কিংবা যন্ত্রণাদায়ক মৃত্যু প্রদান করা। এটি এক ধরনের বিনোদনমূলক বিচার হিসাবে দেখা হতো। প্রাচীন রোমান সভ্যতায় গ্ল্যাডিয়েটররা ছিলেন সাহস, শারীরিক শক্তি এবং জীবনের প্রতি অদম্য ইচ্ছাশক্তির এক প্রতীক। তারা সাধারণত বন্দী, দাস কিংবা যুদ্ধবন্দী হলেও অনেকেই নিজেদের স্বেচ্ছায় এই মৃত্যু ঝুঁকিপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করত। গ্ল্যাডিয়েটরদের জীবন ছিল কঠিন ও বিপজ্জনক, যেখানে প্রতিবারের লড়াইয়ে মৃত্যুর সম্ভাবনা ছিল সর্বদা। তাদের প্রশিক্ষণ হতো বিশেষ গ্ল্যাডিয়েটর স্কুলে, যেখানে তারা বিভিন্ন ধরনের অস্ত্র চালানো শিখত এবং যুদ্ধে টিকে থাকার কৌশল আয়ত্ত করত। উপর থেকে যখন অ্যারিনাটির ধ্বংসাবশেষের দিকে চোখ পড়ল, তখন মনে হলো আমরা কেবল ইতিহাসের গৌরবই নয়, বরং এক নির্মম বাস্তবতাকেও উপলব্ধি করি। এটি মনে করিয়ে দেয় কিভাবে একসময় মানুষের প্রাণের বিনিময়ে তৈরি হতো বিনোদন। গ্ল্যাডিয়েটরদের সাহস, রাষ্ট্রের নিপীড়ন এবং জনতার উল্লাস সব একসাথেই এই অ্যারিনা স্তম্ভে খোদাই হয়ে আছে। কলোসিয়ামের দৃশ্যমান সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক জটিল ও রহস্যময় কাঠামো, হাইপোজিয়াম। এটি ছিল কলোসিয়ামের অ্যারিনার নিচে অবস্থিত এক বিস্তৃত ভূগর্ভস্থ স্তর, যা মূল মঞ্চের নিচে লুকিয়ে রাখা হতো। হাইপোজিয়াম মূলত দুটি স্তরের সমন্বয়ে গঠিত ছিল। এখানে ছিল অসংখ্য কক্ষ, সুড়ঙ্গ পথ, খাঁচা এবং কাঠের লিফট। এই স্থানে ব্যবহার করা হতো গ্ল্যাডিয়েটর, বন্যপ্রাণী, মঞ্চসজ্জার জন্য প্রস্তুতি ও সংরক্ষণের কাজে। হাইপোজিয়াম ছিল আলোহীন, স্যাঁতস্যাঁতে এবং ভয়াবহ পরিবেশে ঘেরা। এটি একদিকে যেমন গ্ল্যাডিয়েটরদের প্রস্তুতির স্থান ছিল, ঠিক তেমনই ছিল মৃত্যুর আগাম মুহূর্তের অপেক্ষার স্থান। এখানে দাঁড়িয়ে কলোসিয়ামের সেই দিনগুলোর রক্তক্ষয়ী বাস্তবতা অনুভব করা যায়। খ্রিস্টীয় 847 এবং 1349 সালের দুটি বড় ভূমিকম্প কলোসিয়ামের বৃহৎ অংশ ধ্বংস করে দেয়। বিভিন্ন সময় অগ্নিকাণ্ডেও এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীকালে রোমান সাম্রাজ্যের পতনের পর কলোসিয়ামকে দুর্গ, গির্জা বা গুদামঘর হিসাবেও ব্যবহৃত হয়। পাথর ও ধাতুখণ্ড খুলে নিয়ে গিয়ে শহরের অন্যান্য ভবনও নির্মাণে ব্যবহৃত হয়। 1800 শতক থেকে শুরু হয় কলোসিয়ামের সংরক্ষণ। বিভিন্ন পোপ এর সংস্কার করেন। 1900 শতকে এর প্রথম বড় পুনর্নির্মাণ হয়। 1980 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কলোসিয়ামকে স্বীকৃতি দেওয়া হয়। 2007 সালে এটি আধুনিক বিশ্বের 7 আশ্চর্যের একটি হিসাবে নির্বাচিত হয়। একসময় এটি ছিল শুধুমাত্র বিনোদনের স্থান। এখন সেটি হয়েছে ইতিহাসের এক নীরব সাক্ষী, যেখানে একসময় জীবনের মায়া ত্যাগ করে লড়তেন মানুষ, আর আজ তার ধ্বংসাবশেষ দেখে স্তব্ধ হয়ে যান দর্শক। চলার পথে দেখতে পেলাম রোমান ফোরাম। প্রাচীন রোম সাম্রাজ্যের হৃদয় বলা হতো যাকে। এখানেই রাজনীতি, ধর্ম, ব্যবসা ও বিচার ব্যবস্থা গড়ে উঠেছিল। ভাঙা স্তম্ভ আর ধ্বংসাবশেষে আজও জেগে আছে ইতিহাসের গৌরব। প্রতিটি ইট যেন বলে একসময় এখানেই লেখা হতো পৃথিবীর ভাগ্য। রাজধানী রোমের ব্যস্ত ও ঐতিহাসিক রাস্তাগুলোর মধ্যে অন্যতম হল ভিয়া দেল কর্সো। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ল এক আশ্চর্য সুন্দর গির্জা, চিয়াসা দি সান মার্চেল্লো অল কার্সো। বাইরের দিক থেকে যতটা নরম সৌম্য দেখতে, ভেতরটা ততটাই বিস্ময়কর। গির্জাটির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে বিস্ময়কর অলঙ্করণ, সোনালী কারুকাজ এবং অনিন্দ্য সুন্দর চিত্রকর্ম। গির্জার কেন্দ্রস্থলে আছে সান মার্চেল্লোর একটি কাঠের ক্রুশ, যা অলৌকিক শক্তির প্রতীক বলে ধরা হয়।
বলা হয় 1522 সালে রোমে প্লেগ ছড়িয়ে পড়লে এই ক্রুশ নিয়ে একটি বিশেষ মিছিল হয়। এরপর প্লেগ কমে যায় এবং লোকেরা এই ক্রুশকে অলৌকিক বলে বিশ্বাস করতে শুরু করে। এই গির্জাটির ইতিহাস অনেক পুরনো। এটি নির্মিত হয় চতুর্দশ শতাব্দীতে পোপ প্রথম সান মার্চেল্লোর নামের উৎসর্গ করে। পোপ মার্চেল্লো ছিলেন একজন শহীদ যিনি খ্রিস্টান ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তবে গির্জাটি বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণের মধ্যে দিয়ে গেছে। বিশেষ করে 1519 সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো কাঠামো ধ্বংসপ্রাপ্ত হয় এবং 1600 শতকে এটি নতুন করে বারোক স্থাপত্য শৈলীতে নির্মিত হয়। গির্জার বিভিন্ন অল্টার ও চ্যাপেলগুলোয় বিখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর্যের কাজ দেখতে পাওয়া যায়, যেগুলো বারোক যুগের মহিমা বহন করে চলেছে। গির্জাটি কিন্তু এখনো সক্রিয় এবং প্রতিদিন অনেক দর্শনার্থী ও বিশ্বাসী সেখানে প্রার্থনার জন্য আসেন। ধর্মীয় উৎসব, গির্জার সেবা এবং ঐতিহাসিক সম্মেলনেরও আয়োজন হয় এখানে। আমরা এসে পৌঁছেছি রোম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি নিঃশব্দ বিস্ময় চার্চ, যার নাম হলো চিয়াসা দি সান্তিনিয়াসিও দি লোয়াইলো। গির্জাটি নির্মাণ শুরু হয় 1626 সালে এবং সমাপ্ত হয় 1685 সালে। একটি বারোক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হলো এই চার্চটি। বাইরে থেকে চার্চটি যথেষ্ট সাদামাটা দেখালেও ভেতরে পা রাখতে একেবারে অন্য জগতে প্রবেশ করার অভিজ্ঞতা। চার্চটির সবচেয়ে আকর্ষণীয় ও বিস্ময়কর দিক হলো আন্দ্রেয়া পোজো নামের এক প্রতিভাবান চিত্রশিল্পীর হাতে আঁকা গির্জার ছাদটি। বাস্তব ছাদে গম্বুজ না থাকা সত্ত্বেও পেজো এমন এক ট্রায়াম্পেল বা চোখে ধোকা দেওয়া চিত্রশৈলী ব্যবহার করে গম্বুজের ভ্রম সৃষ্টি করেছেন, যা নিচ থেকে দেখলে মনে হয় আকাশের উপর গম্বুজ উঁকি দিচ্ছে। এই বিভ্রম এতটাই নিখুঁত যে পর্যটকরা ঘন্টার পর ঘন্টা শুধু ছাদের দিকে তাকিয়ে থাকে। ছাদের ফ্রেস্কোতে চিত্রিত হয়েছে সন্ত ইগনাতিয়াসকে, যিনি চারিদিকে যিশুর আলো ছড়িয়ে দিচ্ছেন এবং বিশ্বজুড়ে যিশু সম্প্রদায়ের কার্যক্রম চালাচ্ছেন। এ যেন এক ধর্মীয় প্রসারের এক আধ্যাত্মিক ক্যানভাস। চার্চটি এক শিল্প চেতনা, ধর্মীয় বিশ্বাস এবং অপূর্ব বারোক স্থাপত্য শৈলীর জীবন্ত নিদর্শন। এই গির্জাটি খ্রিস্টীয় ধর্মগুরু সন্ত ইগনাতিয়াস লয়েলোর প্রতি উৎসর্গ করা, যিনি যিশু সম্প্রদায় বা সোসাইটি অফ জিসাসের প্রতিষ্ঠাতা ছিলেন। চার্চের ভেতরে শান্ত পরিবেশ, ধূপের গন্ধ আর মৃদু সঙ্গীত সব মিলে এক অপার্থিব অভিজ্ঞতা এনে দেয়। সারাদিনের হাঁটাহাঁটি আর ইতিহাসের ভেতর ডুবে থাকার পর আজকের রাতটা শেষ হলো এক দারুণ ডিনারে। সুস্বাদু ইটালিয়ান খাবার, হালকা আলো আর টেবিলের পাশে শান্ত সুর, সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। ক্লান্তি থাকলেও মনের ভেতর এক রাশ তৃপ্তি। এখন হোটেলে ফিরে এলাম একটু বিশ্রাম নেব। জানি ভোরের সূর্য আবার ডাক দেবে নতুন রোমাঞ্চের জন্য।
প্রতিটি মুহূর্তই এখানে যেন জীবনের গল্প হয়ে উঠছে।